নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আমি জানি যে এই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন, তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনি তো জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে তিনি কিন্তু 35 বছর ধরে প্রত্যেকটি মানুষকে ভালো রেখেছেন, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে তাদের সমস্যা থেকে উদ্ধার করে তিনি কিন্তু ভালো জায়গায় নিয়ে এসেছেন। ঠিক সেই কারণেই শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে একেবারে বিদেশ থেকেও কিন্তু তার কাছে ক্লায়েন্ট চলে আসেন এবং তারা কিন্তু ওনার সাথে কথা বলেই নিজেদের পথটাকে বা নিজেরা কিভাবে এগোবেন সেটাকে নির্বাচন করেন। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের আমাদের জীবনে কিন্তু ভীষণভাবে প্রয়োজন আছে, কিন্তু সঠিক ব্যক্তির কাছে আপনাকে যেতে হবে, যিনি জ্যোতিষ সম্পর্কে রীতিমতন সম্যক জ্ঞানের অধিকারী এবং তন্ত্র নিয়ে যিনি সাধনা করেছেন প্রকৃত অর্থে, তার কাছেই কিন্তু আপনাদের যেতে হবে। আর আমার পাশের আসনে এই মুহূর্তে যিনি উপবিষ্ট রয়েছেন তিনি কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে 35 বছর ধরে গবেষণা এবং সাধনা করেছেন এবং তার জন্যই তার কাছে যারা আসছেন তারা কিন্তু কেউই পিছপা হয়ে যাচ্ছেন না, অর্থাৎ তার কাছে যারা আসছেন প্রত্যেকেই কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন এবং যারা ওনার কাছে এখনো এসে পৌঁছননি তারা কিন্তু আগামী দিনে খুব ভালো রেজাল্ট পাবেন যদি ওনার কাছে আপনারা পৌঁছে যান। অবশ্যই এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে সেই ব্যক্তিকে স্বাগত জানিয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করব। আমাদের মধ্যে অবশ্যই রয়েছেন মাতৃসাধক এবং তন্ত্রসাধক জ্যোতিষ গবেষক শ্রী পরেশ, যিনি রাজ জ্যোতিষী, স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষসাগর, জ্যোতিষরত্ন, হস্তরেখাবিদ, সামুদ্রিকবিদ এবং বাস্তুবিদ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। মা তারা এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজকে যেটা আমরা অনুষ্ঠানটা করতে যাচ্ছি সেটা হলো, ধরুন এই মুহূর্তে 2:50 যদি কোনো বাচ্চা বা ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করে তাহলে তার ভবিষ্যৎ কি হবে এবং এই রকম যাদের সঙ্গে এই চাঁদের সঙ্গে যাদের মিলবে তাদেরও ভবিষ্যৎ কি হবে সেই ব্যাপার নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ এই যে আমরা 2:50 লাইভটা শুরু করলাম, আমরা আজকে জানবো যে এই 2:50 ধরুন সারা পৃথিবী জুড়ে 1000টি বাচ্চা বা 1000-এর বেশি বাচ্চার জন্ম হলো, তো এই সময় যদি বাচ্চার জন্ম হয় তাহলে তার ভবিষ্যৎটা কি হবে? হ্যাঁ, এই ব্যাপারটা প্রথমেই বলতে হবে যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার 5 বছর পর্যন্ত তার বাবা মার ভাগ্যের সঙ্গে তার ভাগ্যটা জড়িত থাকে। আচ্ছা। এবং 5 বছর পর থেকে সে কিন্তু তার নিজের ভাগ্য নিয়ে চলতে আরম্ভ করে। আচ্ছা। তো যে কোনো ধরুন আজকে একটা বিএম বিড়লা বা যারা উচ্চ বংশ বা উচ্চ ঘরে, যে আম্বানি যেরকম এরকম উচ্চ ফ্যামিলিতে একজন জন্মগ্রহণ করলো, আবার একজন নিম্ন বংশে জন্মগ্রহণ করলো, তাহলে কি দুজনের ভাগ্য এক হবে? না, দুজনের ভাগ্য এক হবে না। সময়, তিথি, নক্ষত্র সব এক, কিন্তু দুজনের ভাগ্য এক হবে না। তার একটাই কারণ হলো যে এই দুটো তার কিন্তু বাবা মার ভাগ্যের সঙ্গে জড়িত থাকে। আচ্ছা। তো দুজনের ভাগ্যটা দুরকম ভাবেই তৈরি হয়ে যাবে যেহেতু বাবা মার ভাগ্যের সঙ্গে জড়িত। আচ্ছা, মানে আপনি এটা খুব সুন্দর কথা আমাদের তুলে ধরলেন যে এই মুহূর্তে 2:50 টাটা আম্বানির ঘরে বা বিড়লার ঘরের একটি বাচ্চা, মানে উচ্চবিত্ত ফ্যামিলির বাচ্চা জন্মগ্রহণ করলো, আবার একেবারে দিন মজুর বা দিন আনা দিন খাওয়া একজন মানুষের, মানে নিম্নবিত্ত ফ্যামিলির একটি বাচ্চা 2:50 জন্মগ্রহণ করলো, কিন্তু তাদের কি ভাগ্য তাহলে তো এক হওয়াই উচিত, কিন্তু তাদের ভাগ্য কিন্তু এক হবে না। কেন হবে না সেটাই আমরা বুঝছি। তার কারণ হলো যে এই বাচ্চাটা, শিশুটার 5 বছর পর্যন্ত তার বাবা মায়ের ভাগ্যের সঙ্গে জড়িত থাকে। তো 5 বছরের মধ্যে সে কিন্তু দুটো বাচ্চা কিন্তু দুদিকে মানে করে নিচ্ছে, সেই জন্য তাদের ভাগ্যটা এক হয় না। এটা প্রথম জানতে হবে। যেমন দুটো যমজ বাচ্চা যদি হয়, সেকেন্ডের জন্য ধরুন ওই 47 সেকেন্ড ডিফারেন্সে কিন্তু তাদের ভাগ্যটা ডিফারেন্স হয়। আচ্ছা। বাকি সব একই হবে, কিন্তু তাদের ভাগ্য কিছুটা ডিফারেন্স আসবেই 47 সেকেন্ড ফ্লাকচুয়েশনে। তো সেই জন্য এইগুলো আগে আমাদের যে সূক্ষ্ম ব্যাপারগুলো জ্যোতিষ বা তন্ত্রের ব্যাপার হলে আগে এই সূক্ষ্ম ব্যাপারগুলো আমাদের জানতে হয়। এবং যেমন জ্যোতিষ বা তন্ত্রের দ্বারা
আগে আপনাকে জানতেই হবে যে জ্যোতিষটা ভালো করে বিচার, জ্যোতিষ যেমন ডাক্তারের কাছে গেলেন আপনি ডায়াগনোস কেন করায়, সে রোগটাকে ভালো করে বোঝার জন্য। তো জ্যোতিষ থেকে আপনাকে আগে বুঝতে হবে যে এর কি সমস্যা, তবেই কিন্তু তন্ত্র দিয়ে কাজটা করলে আপনি তাড়াতাড়ি কিন্তু ফল পাবেন। যদি আপনি জ্যোতিষ নাই জানেন তাহলে তন্ত্র করতে পারবেন না, আবার তন্ত্র না জানলে জ্যোতিষ করতে পারবেন না, মানে একজনের সঙ্গে একজন রিলেটেড আছে। তো এখন যেটা আমরা বলতে চাইছি যে এখন যে বাচ্চাটা জন্মাচ্ছে এর হলো বৃষ রাশি, কর্কট লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ, বৈশ্য বর্ণ, সর্পজনী। তা এর যেটা মেন ব্যাপার হচ্ছে বৃষ রাশি, এই রাশির যে নেচার সেটা পেয়ে যাবে, এবং কর্কট, এই কর্কট লগ্ন হিসাবে যে নেচার সেটা পাবে। যেমন কর্কট রাশি যদি থাকে তার সর্দি কাশি ঠান্ডা এই সংক্রান্ত রোগে ভুগবে। আর তার সঙ্গে সঙ্গে আজকে সবাইকে একটা সাবধান করে দিচ্ছি, এখন সিজন চেঞ্জ হচ্ছে, সবাই সাবধানে থাকবেন সর্দি কাশি থেকে বাঁচার জন্য। প্রতিদিন সকালে তুলসী পাতা এবং বাসক পাতা, এই দুটো পাতাকে একসঙ্গে করে তার রস যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনার সর্দি কাশি থেকে রেহাই পাবেন। আর তা না হলে প্রত্যেকটা রাশিরই কিন্তু কিছু না কিছু ঠান্ডা সর্দি কাশি থাকবেই। আচ্ছা আচ্ছা, মানে এই সময়টাতে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা একটা রয়েই গেছে, এবং তার জন্য একটা সুন্দর টোটকা উনি কিন্তু আমাদের বলে দিলেন। তো ভীষণ সুন্দর একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আপনারা অবশ্যই ফোন করুন, ফোন করার জন্য দেখুন সরাসরি ফোন করুন বলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা অবশ্যই ফোন করবেন। কিন্তু ওনার সঙ্গে যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা কিন্তু লাভবান হবেন, তারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, এসে নিজেদের যে চার্টটি রয়েছে সেই চার্টটিকে বিশ্লেষণ করান, নিজেদের চার্টে কি রয়েছে সেটি জানুন, নিজের প্রিয়জনের চার্টে কি রয়েছে সেটি জানুন। চার্ট অর্থাৎ জন্মছকের কথা বলছি, জন্মছকটা জানা ভীষণভাবে প্রয়োজন, এবং এই জন্মছকের ভিত্তিতে উনি কিন্তু বলে দেবেন যে কোনটা আপনার ছকে নেগেটিভ রয়েছে, কোনটা আপনার ছকে পজিটিভ রয়েছে, এবং যদি নেগেটিভ কিছু থেকে থাকে সেটাকে পজিটিভ করার দায়িত্ব উনি কিন্তু নিয়ে নেবেন। অর্থাৎ আপনি যাতে ভালো থাকেন, আপনার সমস্যাগুলো যাতে দূর হয়, তার জন্য জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে উনি কিন্তু সমাধানটা করে দেবেন। তার জন্য দেখুন তিনটে নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, এই তিনটে নাম্বার অবশ্যই আপনারা নোট ডাউন করুন। 80178213339433864265 এবং 8017048335। আপনারা সকলেই জেনে গেছেন যে প্রথম দুটি নাম্বার যে দুটি ডিসপ্লে হচ্ছে এই দুটো নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই দুটোর মাধ্যমে হোয়াটসঅ্যাপে ওনার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। এবার বলি চেম্বার, চেম্বার আপনারা কোথায় কোথায় পাচ্ছেন? আপনারা সবাই যারা বাগুইহাটির পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছেন বা কলকাতা যারা রয়েছেন বা যারা কাছাকাছি জেলায় রয়েছেন তারা কিন্তু চেষ্টা করবেন বাগুইহাটি চেম্বারে ওনার সঙ্গে দেখা করার, কারণ বাগুইহাটি চেম্বারে দেখা করলে আপনি লাভবান হবেন, কারণ ওনার নিজস্ব চেম্বার বাগুইহাটি, সেখানে উনি অত্যন্ত স্বল্প ভিজিটেই কিন্তু দেখে থাকেন। সুতরাং বাগুইহাটি চেম্বারে আপনারা সকলেই কিন্তু আসার চেষ্টা করুন। প্রতি রবিবার দিনকে 2টো থেকে 7টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন, দুপুর 2টো থেকে 7টা পর্যন্ত। এছাড়াও যদি অন্যান্য দিন বাগুইহাটি চেম্বারে আপনারা পেতে চান সেক্ষেত্রে একটু ফোন করে ওনার কাছ থেকে সময়টা নিয়ে নেবেন। বালি চেম্বারে ওনাকে আপনারা পাচ্ছেন প্রতি বুধবার দিনকে দুপুর 3টে থেকে 6টা পর্যন্ত। এছাড়াও আপনারা পাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে প্রতি বৃহস্পতিবার 3:30 বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত, এবং শ্যামবাজারে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য তো ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে ফোন করবেন, আপনারা সমস্ত ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর এই প্রভৃতি অঞ্চলে আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র ফোন করে আপনাদের জেনে নিতে হবে কবে কোথায় কখন আপনারা ওনাকে পাচ্ছেন। আচ্ছা, তো আপনার কাছ থেকে এই বিষয়টাতেই আমরা ভালো করে শুনছি যে যমজ বাচ্চা যখন হয় আমরা কিন্তু ভাবি যে যমজ বাচ্চার যে মানে ভাগ্যটা সেটা কিন্তু একই রকম না, একই হয় না। দেখবেন অনেকগুলো জায়গায় মিল হবে কিন্তু তার ভিতরে কিছু না কিছু ডিফারেন্স হয়। দেখবেন দুজনের ভিতরে একটু পড়াশোনায় কেউ বেটার, একজন পড়াশোনায় একটু কম আছে, বা কেউ একজন খেতে ভালোবাসে আর একজন কম খাচ্ছে, এটাও কিন্তু এই 47 সেকেন্ডের ডিফারেন্সের জন্য। কেউ হয়তো
ডাক্তারি লাইনটা চুজ করলো, ইঞ্জিনিয়ারিং লাইনটা চুজ করলো, এগুলো কিন্তু হয়ে থাকে। মানে যমজ বাচ্চার ক্ষেত্রে যে সবটাই একই রকম হবে তা কিন্তু নয়, মানে আমরা ভাবি, কিন্তু যে বললেন 47 সেকেন্ডের প্ল্যানেট গুলো সব একই থাকবে, প্ল্যানেট একই থাকবে, কিন্তু কোন একটা বিচার আছে, সেই বিচারের জন্য সেটা ডিফারেন্স বের করা যায়। তার মানে এটা সূক্ষ্ম বিচার, মানে সূক্ষ্ম বিচারের ব্যাপার। সুতরাং যাদের যমজ বাচ্চা তারা কিন্তু একজনের বিচার করালেন আর ভাবলেন যে দুজনের হয়ে যাবে, না হবে না, না, কিন্তু নয়। দুজনের ছক, জন্মছক সম্পূর্ণ কিন্তু আলাদা। হ্যাঁ, প্ল্যানেট গুলো হয়তো এক, কিন্তু সূক্ষ্ম বিচার করালে দেখা যাবে যে সম্পূর্ণ কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, দুদিকে চলে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতেই হবে। আচ্ছা, এবারে আপনার কাছে একটু আসি যে আপনার নিজ বাড়িতে নিজ যে প্রতিষ্ঠিত মা তারার মন্দির, তার তো মানে বাৎসরিক অনুষ্ঠান হলো গত বৃহস্পতিবার। আমার বাৎসরিক অনুষ্ঠান হয়েছে, খুব সুন্দর হয়েছে, এবং মায়ের আমার সারা রাত ধরে পুজো হয়েছে। মোটামুটি আপনার 350 মতন আমার ক্লায়েন্ট এসেছিল, তারা সবাই মায়ের প্রসাদ খেয়েছে, পুজো দেখেছে, সবাই খুশি হয়েছে। তার সঙ্গে আমিও খুশি হয়েছি, আমার মন্দির এবং আমার বাড়িতে যারা ছিল সবাই আনন্দ পেয়েছে। এবং এই অনুষ্ঠান আপনাদের কিন্তু আমরা দেখাবো প্রত্যেক শনিবার দিন। হ্যাঁ, প্রত্যেক শনিবার দিন রাত্রি 9:45 এই অনুষ্ঠান আমরা আপনাদের দেখাবো। দেখবেন আপনারাও কত মানে দেখে তৃপ্তি পাবেন এবং আনন্দ পাবেন। আর সবাই ওনার কাছে অবশ্যই চলে আসার চেষ্টা করুন, দেখবেন যে আপনারা কিন্তু ভালো থাকছেন। আচ্ছা, এবার আপনাকে একটু জিজ্ঞেস করি, যতক্ষণ আমাদের আমরা বন্ধুকে না নিই ততক্ষণ একটুখানি মানে প্রশ্নই করি। সেটা হচ্ছে যে এই মুহূর্তের কথা তো আপনি আমাদের বললেন যে 2:50 যদি জন্ম হয়, মানে এটা আমরা তো একটা মানে সময় ধরে আর কি, 2:50 আমাদের অনুষ্ঠানটা হয়, সেই হিসাবে আমরা কথাটা বললাম। তো আপনি আমাদের একটুখানি বলুন যে লগ্ন কতটা ইম্পর্টেন্ট। মেন যেটা বিচার করা হয় লগ্ন এবং চন্দ্র, যার স্ফুট বেশি থাকে সেটা থেকেই বিচার করাটা বেশি প্রভাব পায়। যেমন আমরা যদি একজনের গোচর বিচার করি তখন চন্দ্র ধরে বিচারটা করতে হয়, এবং আমরা যখন তার পুরো সমগ্র বিচার করি তখন লগ্ন ধরে বিচার করতে হয়। এবার যার স্ফুট বেশি থাকবে সেই স্ফুটটাকেই আমাদের ধরতে হয়। আচ্ছা আচ্ছা, সেই হিসেবে বিচারটা করতে হয়। আচ্ছা, তো এই বিষয়ে আমি একটুখানি প্রশ্ন করি যে এই প্ল্যানেটারি পজিশন সেটা কতটা ইম্পর্টেন্ট। অবশ্যই, তো আমাদের যে বিচার আছে, বিচার তো সব আমরা প্ল্যানেট ধরেই বিচার করা হয়। যেমন লগ্নটাকে আমরা প্রথম 1 ধরি, 1 ধরে তারপর থেকে 1 2 3 4 করে পুরো 12 পর্যন্ত আমাদের বিচার করতে হয়। 12টা ঘর যেহেতু আছে 12 পর্যন্ত বিচার করা হয়। এবার এই বিচার অবস্থায় যেমন লগ্নটাকে 1 ধরলে লগ্ন থেকে মানুষের আকৃতি, এটা আমি আগেও বলেছি, তার শারীরিক এবং আকৃতি, তার গঠন, এইগুলো বিচার করা হয়। 2 নম্বর থেকে যেমন মানে ধনস্থান বিচার করা হয় এবং আত্মীয় স্বজন কুটুম্ব বিচার করা হয়। 3 থেকে যেমন সহোদর যারা, তাদের বিচার করা হয়। 4র্থ দিকে বন্ধু বান্ধব, গৃহ এবং নির্মবিদ্যা। 5ম হলো উচ্চ বিদ্যা এবং সন্তান। এভাবে পরপর 12টা ঘর বিচার করা হয়। এবার ধরুন ষষ্ঠে যদি যাই, ষষ্ঠ থেকে শত্রু, শরীর খারাপ, এইগুলো বিচার করা হয়। 7ম থেকে আপনার ব্যবসা, ওয়াইফের, মানে ওয়াইফ বলতে না, মানে যদি কোনো পুরুষ হয় তার ওয়াইফ, আর যদি কোনো মেয়ে হয় তাহলে তার হাজবেন্ড। 7ম থেকে বিচার করা হয়। 8ম থেকে তার আয়ু বিচার করা হয়। 9ম থেকে ভাগ্য এবং ধর্ম। 10ম থেকে কর্ম, তার গৃহতে কোনো বাস্তু দোষ আছে কিনা, তার একাধিক কর্ম হবে না ব্যবসা হবে, এখান থেকে বিচার করা হয়। 11দশে যেমন আয়, তারপরে 12দশে যেমন ব্যয় এবং পুলিশ কেস টেস, এইগুলো সব হাবিজাবি বিচার করা হয়। এটা পুরো 12টা ঘর দিয়ে বিচার করা হয় পুরো সম্পূর্ণভাবে। সেই জন্য প্ল্যানেট গুলো তো অবশ্যই দরকার। কার ছকে প্ল্যানেট কোথায় বসে আছে সেটা তো অবশ্যই বিচারযোগ্য। প্ল্যানেট ছাড়া আমরা চলতে পারি না। মানে প্ল্যানেটারি পজিশন হচ্ছে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং এটা ছাড়া চলাই যায় না। আর উনি কিন্তু জ্যোতিষ গবেষক, আপনারা সকলেই জানেন, আর তন্ত্র নিয়ে তিনি সাধনা করছেন বহু বহু বছর ধরে। তাই একটু তন্ত্রের কথা আপনার মুখে শুনবো যে এই তন্ত্র অনেকেই না, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, তন্ত্রটা তো গুপ্তবিদ্যা। অ্যাকচুয়ালি এইগুলো টিভির সামনে বলাটা উচিত না, তবে দেখি এখন অনেকে বলে, সে তাদের ব্যাপার, তারা বলুক, কিন্তু তন্ত্রটা এটা গুপ্তবিদ্যা। এই গুপ্তবিদ্যাটা কারোর সামনে বলা না। তন্ত্র মেনলি হলো
মানে তনু যোগ অন্ত্র, তনু শব্দের অর্থ মানে আমাদের শরীর, এই তনু শব্দের অর্থই হলো আমাদের শরীর, এবং অন্ত্র মানে আত্মরক্ষা। আমাদের শরীরটার যে আত্মরক্ষা করার পদ্ধতি সেটাই হলো তন্ত্র। তো এই তন্ত্র আমি সেটা বাজারে বিক্রি করতে পারি না, তো সেটার দ্বারা কাজ করা যেতে পারে, কিন্তু সেই কাজটা কিন্তু বিক্রি করা যায় না। আচ্ছা। আর তন্ত্রটা বিশাল কিছু বলার নেই, এগুলো সাধনার লাইন আছে, সাধনা করতে করতে যে যতটা দূরে উঠতে পারে। মানে তন্ত্র হচ্ছে গুপ্ত এবং গুহ্য বিদ্যা, এটা শো আপ করাবার জিনিস নয়, এবং এটা উনি কখনোই মিডিয়াতে বলতে চান না, যে মিডিয়াতে কেন বলাটা উচিত নয়, সেটাই উনি কিন্তু সবসময় বলে থাকেন। তন্ত্র গুপ্ত বিদ্যা গুপ্তের মধ্যেই থাকবে। আপনার কি সমস্যা আছে, আপনার চক্র থেকে আমি বুঝবো, বোঝার পরে আপনাকে কি করলে হবে, কোন ঠাকুরের জপ করতে হবে, কার কবচ করতে হবে, সেটা আমি বুঝে আপনাকে সেটা করে দেবো। এবার আপনি যদি আমার কাছে আসেন তখন আপনাকে আমি ডিটেলসটা বলতে পারি, যে যেহেতু আপনার ছকের উপরে আমি বিচারটা করছি। এবার এখানে আমি সমগ্রভাবে মিডিয়াতে বলে এটা মানে বলতেও চাই না, আর ইচ্ছাও করে না বলতে। আর আরেকটি কথা এই প্রসঙ্গে একটু বলবার রয়েছে, যে যারা জ্যোতিষ এবং তন্ত্রকে ঠিক মতন এখনো পর্যন্ত মেনে নিতে পারেননি বা বিশ্বাস করতে পারেননি, তাদের জন্য কিন্তু একটি মানে বাক্য রয়েছে, যে বাক্যটি উনি মানে ওনার যে চেম্বার, সেই চেম্বারেই কিন্তু রয়েছে, সেটি হচ্ছে বিশ্বাস না থাকলে আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য। হ্যাঁ, এটা কিন্তু আমার কথা। আপনার যদি তন্ত্র এবং জ্যোতিষের পরে বিশ্বাস না থাকে, তাহলে আপনি অবশ্যই আমার সঙ্গে আসবেন। আপনাকে কোনো পয়সা দিতে হবে না, আপনি আসবেন, আমার সঙ্গে কথা বলবেন, আপনাকে আমি বিশ্বাসের জায়গা তৈরি করে তারপরেই পয়সা নেব। আর এইভাবে বিশ্বাস করে আসছেন বহু মানুষ, এবং বহু মানুষ কিন্তু ওনার কাছে যারা পৌঁছেছেন তারা কিন্তু প্রত্যেকে উপকার পেয়েছেন, এবং আগামী দিনেও যারা ওনার কাছে পৌঁছবেন তারা কিন্তু প্রত্যেকে উপকৃত। আমার যে পুজোটা হলো, আপনি পুজোর সাক্ষাৎকারে দেখবেন, এখন সে আমার ছাত্র। তো সে আমার কাছে, সে কিন্তু বলেছে যে আমি কোনোদিন তন্ত্র এবং জ্যোতিষ বিশ্বাস করতাম না, কিন্তু স্যার আমার গুরুদেবের কাছে এসে আমার কিন্তু এটা বিশ্বাস হয়েছে। এরকম অনেক আছে, দেখবেন তারা সাক্ষাৎকার দিয়েছে, তারা বলেছে তাদের মনের কথা, কিন্তু এই মানে অনুষ্ঠানে বলেছে। এগুলো সব পরপর আপনি শনিবার করে আমার যে বিশেষ অনুষ্ঠান আছে, সেই বিশেষ অনুষ্ঠান 45 মিনিটে প্রত্যেক শনিবার দিনকে যে বিশেষ প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আপনারা এই অনুষ্ঠানগুলো দেখবেন। অর্থাৎ ওনার বাড়িতে যে পুজো অনুষ্ঠিত হয়েছে, বাৎসরিক পুজো, সেই বাৎসরিক পুজোর অনুষ্ঠান দেখবেন, এবং প্রচুর সাক্ষাৎকার রয়েছে। সেই সাক্ষাৎকারে যারা বলেছেন তাদের কথাগুলো শুনবেন, তাহলে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে, এবং মাতারা দর্শন তো আপনারা পাবেন, পেয়ে যাবেন। এবং সারা রাত ধরে সেই পুজো হচ্ছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, এবং কাজও উনি করেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং মানে অত্যন্ত সততার সঙ্গে। যারা এই মুহূর্তে ওনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তারা 7595058738 এই নাম্বারে অবশ্যই ফোন করুন। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ফোন করুন বলে যে নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই আপনারা ফোন করুন। আর যারা ওনার কাছে আসতে ইচ্ছুক তারা অবশ্যই লাল বক্সের মধ্যে যে নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বার তিনটেই আপনারা কিন্তু নোট ডাউন করে নিন। 8017821333, 9433864265 এবং 8017048335। একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, আমরা একটু নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। ব্যারাকপুর থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। আপনার নাম কি? আমার নাম দেবাশিস অধিকারী। দেবাশিস অধিকারী। আচ্ছা আচ্ছা, আপনি আপনার রাশি লগ্ন জানেন? বৃষ রাশি, ধনু লগ্ন। বৃষ রাশি, ধনু লগ্ন। ধনু লগ্ন, ধনু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাংলা জন্ম মাসটা জানা আছে? মার্চ মাস। ফাল্গুন। আচ্ছা, এখন আপনার বয়সটা কত যাচ্ছে মোটামুটি ভাবে? কত? 38। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি জানতে চান? কাজবাজের সম্বন্ধে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, উনি বলে দিচ্ছেন। আপনার ব্যবসা ভালো হবে,
আচ্ছা, ব্যবসা করবেন, ব্যবসা ভালো হবে। আপনি ব্যবসা করছেন না চাকরি? আমি চাকরি করছি। আচ্ছা, চাকরির থেকে আপনার ব্যবসা ভালো হবে কিন্তু। আচ্ছা, আর যেটা আছে আপনার কিন্তু মাথা গরম, আপনার হট করে রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তো এই জন্য কিন্তু কর্মস্থানে কিন্তু আপনার একটা মানে গুপ্ত শত্রু সৃষ্টি হবে। যেখানে কাজ করবেন সেখানেই দেখবেন শত্রু থাকবে, শত্রুর দ্বারা আক্রান্ত হবেন। আচ্ছা, আচ্ছা। আর মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। আর পারলে আপনি ভালো একজন অ্যাস্ট্রোলজার দিয়ে বিচার করে নেবেন, কারণ আপনার যেহেতু বৃষ রাশি, এতদিন বৃহস্পতি ছিল, আপনার সময়টা ভালো ছিল, এবার রাশি থেকে বৃহস্পতিটা সরে যাচ্ছে, লগ্ন থেকে সপ্তমে যাচ্ছে, তো তাও ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। আপনার সরকারি চাকরির যোগ ছিল, আপনি কি সরকারি চাকরি করেন? না না, চেষ্টা করেছিলেন সরকারি চাকরি? চেষ্টা করেছিলেন কোনোদিন? হতে হতে হয়নি এরকম? এরকম হয়েছে? এটা ব্যাপার ছিল তখন যে আপনার বাধাটা ছিল, আপনি একটু কাটিয়ে নিলে সরকারি চাকরি হয়ে যেত। এই জন্য সময় থাকতে আর কি। হ্যাঁ, এখন আর না, এখন তো 38 প্লাস হয়ে গেছে, আর হবে না। সরকারি চাকরির তো একটা 40-এর মধ্যে যোগ থাকে, তো সেই জন্য ব্যবসাটা ভালো হবে। এখন কিন্তু ব্যবসা আপনার ভালো হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলুন, কিছু বলার আছে আপনার? কাজবাজ নেই আপনি জানতে চাইছিলেন, যেটার ক্ষেত্রে উনি বললেন যে আপনার ব্যবসাটা কিন্তু ভালো হবে, যে চাকরিটা আপনি করছেন সেটা করুন, পাশাপাশি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। শরীর স্বাস্থ্য এখন আপনার ঠিকই যাবে, শরীর স্বাস্থ্য এখন কিছু অসুবিধা নেই, কিন্তু 2.5 বছর পরে, আজকে থেকে হিসাব করে নিন, 2.5 বছর পরে আপনার শনির সাড়ে স্টার্ট হবে। সেই 2.5 বছর পরে কিন্তু আপনি মানে 2 বছর পরে অবশ্যই কোনো কারোর সঙ্গে যোগাযোগ করে শনির রেমেডিটা করে নেবেন সাড়ে, তাহলে আপনার শরীর ঠিকই থাকবে। তা নাহলে 2 বছর পর থেকে কিন্তু আপনার শরীর নিয়ে চিন্তার ব্যাপার আছে। এখন ঠিক আছে, এখন কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর আপনার যদি মনে হয় যে আপনি আরো সূক্ষ্ম বিচার করাবেন, সেক্ষেত্রে ওনার সঙ্গে যোগাযোগ করুন। ব্যারাকপুর থেকে বাগুইহাটি আসাটা কোনো ব্যাপার নয়, আপনি বাগুইহাটি চেম্বারের জন্য ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করতেই পারেন। ঠিক আছে, ঠিক আছে। আপনি ব্যারাকপুর থেকে শ্যামবাজারেও আসতে পারেন, বাগুইহাটি চেম্বারেও আসতে পারেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তী বন্ধুতে যাচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছে? আমি নৈহাটি থেকে বলছি। হ্যাঁ নিশ্চয়ই, বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি একটু ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের সম্বন্ধে? ছেলের নামটা বলুন। অনিকেত কুন্ডু। অনিকেত কুন্ডু, হ্যাঁ। আপনি বলুন রাশি লগ্ন। ওর মকর রাশি ধনু লগ্ন। মকর রাশি ধনু লগ্ন, আচ্ছা। আপনার ছেলেরও ধনু লগ্ন, আচ্ছা। বাংলা মাসটা জানেন নিশ্চয়ই? হ্যাঁ, ভাদ্র মাসে। ভাদ্র মাসে জন্ম। আর অনিকেতের এখন বয়সটা কত যাচ্ছে? 14 প্লাস। 14 প্লাস, ও আচ্ছা, এমন কিছু বড় নয়, বাচ্চা ছেলে। আচ্ছা, কি জানতে চান আপনি? আমি ওর ক্যারিয়ারটা জানতে চাই, এত আপদ বিপদ আসছে। আচ্ছা, সেটা উনি বলে দিচ্ছেন। আপদ বিপদ তো আসবেই। আপনার ছেলের তো শনির সাড়ে চলছে, প্লাস মানে পুরো এই লাস্ট 7.5 বছর শেষ হতে যাচ্ছে, 29 মার্চ শেষ হবে। যার জন্য আপনার ছেলেকে তো এই শনি সাড়ে মধ্যেই সব শারীরিক খারাপ, পড়াশোনার দিকে বাধা, তারপরে হট করে মাথা গরম, ওর যেটা চাই সেটা ওকে দিতেই হবে, ডিমান্ড ফুলফিল করতেই হবে, নালে কিন্তু ও মানে কারোর কথা শুনবে না। এটা হয় ওর? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, মানে যেটা চাই সেটা আর কি, সেই ডিমান্ডটা ফুলফিল করতেই হবে আর কি। দিতেই হবে। আচ্ছা, আপনি একবার ওর মানে পুরো ছকটা নিয়ে যোগাযোগ করতে পারেন। ওকে এই মোটামুটি শনি 29 মার্চের পর থেকে ওর ভালো হবে, ওর পড়াশোনা এবার ভালোর দিকে যাবে। তো সেই জন্য যা করতে হবে করে দেবো। আপনি এসে একবার বাগুইহাটি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে, আপনি একবার নৈহাটি থেকে বাগুইহাটি চেম্বারে চলে আসুন, দেখবেন অনেক বেশি উপকৃত হবেন, কারণ সূক্ষ্ম বিচারটা তখন আরো পেয়ে যাবেন ওনার কাছ থেকে, সূক্ষ্ম বিচারটা। এবং সূক্ষ্ম বিচারের মাধ্যমে উনি একটা মানে ভালো মতন ভাবে দেখে দেবেন এবং একটা প্রপার গাইডলাইন পেয়ে যাবেন। ঠিক আছে, ছেলেকে নিয়ে আর চিন্তা করতে হবে না। ওর ক্যারিয়ার, ওর চাকরি, ওর
মানে পড়াশোনা কিচ্ছু আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু আমার কাছে আসবেন, সেটা আমার চিন্তা, আপনাকে আর চিন্তা করতে হবে না। বাহ, এই যে কত সুন্দর বললেন যে আপনি শুধু আসবেন, সেটা আপনারা চিন্তা না, সেটা আমার চিন্তা, অর্থাৎ উনি দায়িত্বটা নিয়ে নেবেন। আর সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে 14 বছর বয়স, এখন কিন্তু ওর সারা জীবনটা পড়ে রয়েছে, আর আপনি ঠিক টাইমে ফোন করেছেন, মানে সময় চলে গেল তারপরে আপনি ফোন করেছেন তা কিন্তু নয়, সুতরাং খুব ভালো টাইমেই কিন্তু আপনি ফোনটা করেছেন। সুতরাং আপনি একটু যোগাযোগ করবার চেষ্টা করুন। আচ্ছা, আমি ঠিক বুঝতে পারছি না আমাদের সময়টা কি শেষ হয়ে গেছে নাকি, আমি ঠিক বুঝতে পারছি না। আমি দেখছি যে আমি আর ফোন নিতে পারি কিনা। 80178213339433 8642658017048335। আমাদের সময়টা মনে হয় শেষই হয়ে গেছে, তাই আমরা আর এগোতে পারছি না, কিন্তু আপনারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। এই সুযোগটা কিন্তু কেউ মানে মিস করবেন না। ওনার কাছে যোগাযোগ করলে, ওনার কাছে আসলে আপনারা কিন্তু সকলে ভালো থাকবেন। আর আরেকটি কথা, যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় অর্থাৎ 2:50 তো লাইভ দেখতেই পাচ্ছেন, এবং প্রতি শনিবার দিনকে 9:45 বিশেষ অনুষ্ঠান অবশ্যই কিন্তু আপনারা দেখতে থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।